হঠাৎ কেউ কান থেকে ইয়ারফোনটা টান দিয়ে মোবাইল সমেত কেড়ে নেওয়ার আরোহী হকচকিয়ে যায়। পেছন ঘুরে দেখতে পায় শুভ্রর শক্ত মুখশ্রী। কঠোর চোখে তাকিয়ে আছে শুভ্র আরোহীর দিকে। আরোহী বুঝে পায় না কি হলো, আর ফোনটা এভাবে কেন নিল। শুভ্র ড্রেস দেখে তো মনে হচ্ছে মাত্র এলো, আর আরোহীর মনে পড়ছে না যে সে কিছু করেছে বলে। শুভ্র আরোহীর দিকে কঠোর চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কার সাথে কথা বলছিলে তুমি আর কাকে ভালোবাসো? আরোহী আঁতকে উঠে কিছুটা। তার এখন মনে হচ্ছে সে যে ফোনে ধ্রুবের সাথে কথা বলার সময় ঘোরের মাঝেই যে শুভ্রকে ভালোবাসে এটা জবাব দিয়েছে। এখন তার টেনশন হচ্ছে যে কতটা শুনেছে শুভ্র, আর কখন থেকে শুনছে। আরোহীর দিক থেকে কোনো জবাব না পেয়ে শুভ্র এবার আবারও রেগে যায়। সে আরোহীর ডান হাতটা চেপে ধরে। ডান হাত চেপে ধরায় আরোহী কিছুটা অবাক হয়। শুভ্র সেদিকে লক্ষ্যই করে না, কারণ তার এখন জবাব চাই। শুভ্র বলে, কি হলো বলো, তুমি কার সাথে কথা বলছিলে আর কাকে ভালোবাসো? আরোহীর ফোনটা তার হাতে হলেও সে দেখতেই পারছে না, কারণ ফোনের স্ক্রিন লক হয়ে গেছে। আরোহী ঝোঁক গিলে বলে, ধ্রুবের সাথে কথা বলছিলাম। শুভ্রের বুক ধুক করে ওঠে। সে ভাবছে আরোহী কি ধ্রুবকে ভালোবাসে, তাহলে আয়নার জন্য কেন তাকে বিয়ে করলো। শুভ্রর এখন জবাব চাই, তাই সে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, তুমি ধ্রুবকে ভালোবাসো? আরোহী ধ্রুবের এহেন কথা শুনে প্রচণ্ড অবাক হয়। আর ওদিকে ফোনের বিপরীত পাশে ধ্রুব এখনও লাইনে আছে। এতক্ষণ সব সে শুনছিল। শুভ্রের এই কথা শুনে সেও অবাক ও স্তব্ধ হয়ে গেছে। হোয়াট? কি বলছেন আপনি? কথা বলার সময় বুঝে বলবেন। আমি যা শুনলাম ও তুমি যা উত্তর দিলে তাই তো বললাম। আরোহীর কথার প্রত্যুত্তরে শুভ্র বলে, আমি কখন বললাম যে আমি ধ্রুবকে ভালোবাসি? শুভ্র বিপরীতে কিছু বলেই না। আপনি কি ফোনের অপর পাশের ব্যক্তির কথাও শুনতে পেয়েছেন? না তো। তাহলে কিভাবে হুট করে বলছেন যে আমি কাকে ভালোবাসার কথা বলেছি? শুভ্র বুঝে সে ভুল বলে ফেলেছে রাগের মাথায়, কিন্তু একটা কিন্তু থেকেই যায়। তাহলে আরোহী কাকে ভালোবাসার কথা বলল? তাহলে তুমি কাকে ভালোবাসো, আই মিন ফোনে কাকে ভালোবাসো এই কথা বলছো? আরোহী এবার বিপাকে পড়ে যায়। কি জবাব দিবে বুঝতেই পারছে না। তবে সে শুভ্রকে এখনই বলবে না যে সে শুভ্রকেই ভালোবাসে। কি হলো বলো, কাকে ভালোবাসো? শুভ্রের অধৈর্য গলা শুনে আরোহী তাচ্ছিল হাসে। তারপর বলে, জেনে কি করবেন? আপনার কি আমি কাউকে ভালোবাসলে? রেগে যায় শুভ্র। হাতের কবজি ছেড়ে এবার আরোহী দুই বাহু চেপে ধরে। আমার কি মানে? ভুলে যেও না তুমি আমার স্ত্রী, আর বিয়েটাতে তুমি রাজি ছিলে আর আমার মত ছিল না বিয়েতে। আরোহী শুভ্রের চোখে চোখ রেখে বলে, সেই তো, আমিই তো আপনাকে জোর করে বিয়ে করেছি। আপনি তো রাজি ছিলেন না। তাহলে আমি কাকে ভালোবাসলাম আর কাকে বাসলাম না তাতে আপনার কিছু যায় আসার কথাও না। শুভ্র আরোহীর বাহুতে এবার খামচে ধরে আর কিছুটা উঁচু আওয়াজে বলে, যায় আসে আমার, অন্য কাউকে ভালোবাসলে আমায় কেন বিয়ে করলে? কেন আমার মন ও মস্তিষ্কের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিলে? আমার মনে এক আর আমার জীবনে আর এক, এই বেড়াজালে আমি খুব ভালোভাবে ফেসে গেছি। যেদিকে তাকাই নিজেকেই ভুল দেখতে পাই। সবাই আমার বিপক্ষে। আমার দোষটা কী ছিল বলতে পারো? শুধু ভালোবেসেছিলাম এতগুলো বছর ধরে। নিজের মনে তার জন্য এক ভালোবাসার রাজ্য বানিয়েছিলাম তার জন্য। কিন্তু যাকে সেই রাজ্যের সিংহাসনে কল্পনা করে রাজ্য বানানো, সে সেই সিংহাসনে আসীন হতে নারাজ। ঘুরিয়ে দিল আমার প্রাসাদ। আমার দোষটা কোথায় বলতে পারো? এরপর ভাঙা মন নিয়ে আমি না হয় তার ভালোবাসার মানুষটাকে এক দুইবার হার্ট করে কথা বলে ফেলেছি, কিন্তু একবারও বুঝতে চেয়েছো আমি কতটা কষ্টে আছি? আমার দিকটা কেউ ভাবলো না। সবাই নিজেদের দিকটা দেখে সেই আমাকে দোষী সাব্যস্ত করে দিল। তাদের যেমন কষ্ট হয় আমারও ঠিক তেমনই কষ্ট হয়। তাদের দুজনের ভালোবাসার প্রহর শুরু হবার আগে আমার প্রিয় প্রহরে আমি তাকে রেখেছি। সাগরের কল্লোলময় শহরে এক প্রিয় প্রহরে সে কদম রাখে আমার মনের ঘরে। ওই দিন ভীত মুখশ্রীর কিশোরী আমার মনে প্রথম ভালোবাসার রং ছড়ায়। আর আজ সেই কিশোরী এত বছর পর এসে আমার মনের ঘরে বিষাদের রঙে রাঙিয়ে গেল। আরোহী শুভ্রর প্রতিটা কথা শুভ্রর চোখের দিকে তাকিয়ে শুনেছে। মুখে বলার প্রতিটা কথা তার সত্যতা চোখ দিয়ে বুঝিয়ে দিয়েছে। শুভ্রর চোখে ফুটে উঠেছে সব ব্যথা। আরোহী ভাবে, সত্যি তো, শুভ্রর কি দোষ? সেও ভালোবেসেছে, কিন্তু তার ভালোবাসাটা অপূর্ণতায় রয়ে গেল। কি অদ্ভুত মিল তাদের দুজনের। একই দিনে তারা দুজনেই কারোর প্রতি প্রথম ভালোবাসার অনুভূতি অনুভব করলো। সেই সাগর পাড়ে এক রাশ ভরসা নিয়ে বাহু ডোরে আবদ্ধ করলো। তারপর একে একে তার রঙে নিজেকে রাঙিয়ে আজ সে বিবর্ণ। মন ভাঙল,
অপেক্ষা বাড়লো, সাথে দূরত্ব। সেই সাদা রং কখনো পছন্দ ছিল না। সেই শুভ্রতার প্রতীক সাদা রঙে নিজেকে রাঙালো। চুপ করে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়লো চোখের কার্নিশ পেয়ে। দুজনে এখন নিশ্চুপ আছে। দুটি ভগ্ন হৃদয় জোড়া লাগানোর অভিপ্রায়। আরোহী নীরবতা ভঙ্গ করে শুভ্রর চোখের দিকে তাকিয়ে বলে, কোনো পরপুরুষকে আমি ভালোবাসি এটা বলিনি। কোনো পরপুরুষ আমার হৃদয় কুঠিরে আসবে না, আমি আসতে দিব না। শুভ্রর ধ্যান ভাঙে। সে চোখ নামিয়ে নেয়, আরোহীর বাহু থেকে হাত সরিয়ে নেয়। এরপর আরোহীর ফোনটা টেবিলে রেখে সরে আসে সেখান থেকে। ক্যাবার থেকে সে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে নিলে পেছন থেকে আরোহী বলে, ভালোবাসি আমি আমার বোনকে, তাই তো তার অগ্রাহ্য করা ব্যক্তিকে নিজের করে নিয়েছি, যাতে আমার বোনটা সুখে থাকে। শুভ্র থমকে দাঁড়ায় কিছু সময়, এরপর চলে যায় ফ্রেশ হতেই। আরোহী আজ আংশিক সত্য বলল, তবে শুভ্রর চোখের দিকে চেয়ে সত্যটাই বলেছে, আর বাকিটা মিথ্যা বলা যায় না। তবে শুভ্রর করা প্রশ্নের জবাবে সেটা আংশিক সত্য। সে তো শুভ্রকে ভালোবাসে বিয়ে করে, সে তো শুভ্রকেই ভালোবেসে বিয়ে করেছে, সাথেই তার বোনের জীবনে যাতে ভালোবাসার পথে বাধা না আসে। একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলে রাখা ফোনটা স্ক্রিন অন করে দেখে ধ্রুব এখনও কলে কানেক্টেড। আরোহীর এখন আর ধ্রুবের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তাই ওয়াইফাই ডিসকানেক্ট করে দেয়। ধ্রুব এতক্ষণ শুভ্রর বলা সব কথা শুনেছে, তার এখন শুভ্রর জন্য কষ্ট হচ্ছে। ধ্রুব নিজে 3 বছরে ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে কেঁদেছে, আর শুভ্র সে তো 8 বছর ধরে চুপিসারে ভালোবাসে আয়নাকে। আর আরোহী সেও তো 8 বছর ধরেই ভালোবাসে শুভ্রকে। আরোহীর হৃদয় তো সেই 7 বছর আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু নিয়তিতে বিশ্বাস করে সে অপেক্ষা করেছে। তার অপেক্ষা সফল হয়েছে। তার অব্যক্ত ভালোবাসার মানুষটা এখন তার স্বামী। তবে এক ভালোবাসাবিহীন সম্পর্কে সে বাধা পড়েছে, যেখানে একজন ভালোবাসলেও অপরজন ভালোবাসে না। ধ্রুব চায় এই দুজনের মনের আবারও নতুন ভালোবাসার রঙে রাঙুক। আরোহী নিজের বিবর্ণ রঙে রঙিনতার ছাপ পাক, আর শুভ্র নিজের শুভ্র ভালোবাসা দিয়ে আরোহীর মনের ভালোবাসার রঙে রাঙুক। আরোহীর আর পড়াই হলো না। ডিনারের সময়ও দুজনের কারোই খাওয়ার ইচ্ছে নেই। সেদিন আর কোনো কথাই হয় না দুজনের। পরদিন শুভ্র আরোহীর মেডিকেলে নামিয়ে দিয়ে নিজের কর্মক্ষেত্রেও মেডিকেলে চলে যায়। ক্যাম্পাসে যে দাঁড়িয়ে আছে একা আরোহী। এই প্রথম একা একা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে সে। আয়না এখনও আসেনি। একটু পর ওর বান্ধবী সারা ও তানু আসে। কি রে আরু, তুই একা কেন? তানুর এমন বোকা বোকা প্রশ্নে সারা একটা গুঁতা দেয় হাতে, তারপর বলে, বলদি আয়ুর বিয়ে হয়েছে, তাহলে এখন তো শ্বশুরবাড়ি থেকেই মেডিকেলে আসবে তাই না? আয়ুর সাথে তো আসতে পারবে না। তানু দ্বিগুণ বেগে সারাকে গুঁতা দিয়ে বলে, তুই বলতি, আমি চিচুকে বুঝাইছি, আরুকে না। আরোহী ওদের অহেতুক কথা ভালো লাগছে না, তাই সে বলে, থাম বইনেরা, এবার বল ইস্যু কই? ইস্যু দেখ, ওর বয়ফ্রেন্ডের সাথে কোথাও আছে। তানু ব্যঙ্গ করে বলে। তখনই আয়না আসে ওদের কাছে। ওরা 4 জন ক্যান্টিনে যায়। ক্যান্টিনে ইস্যু আর ওর বয়ফ্রেন্ড অভ্র বসে আছে। অভ্র ইন্টার্ন স্টুডেন্ট। ওরা 4 জন গিয়ে ওই টেবিলেই বসে। কি রে সাতচন্নি, আমাদের জন্য একটু অপেক্ষা করতে পারতি? সকাল 8টায় ক্লাসের জন্য আমরাও না খেয়ে আসছি, আমাদের জন্য দাঁড়ালে কি হতো তোর? তানুর কথা ইস্যু বলে, তানুকে বাচ্চি, আমি এখনো খাইনি, তোদের জন্য বসেছিলাম। আজকে অভ্র তোদের ব্রেকফাস্টে ট্রিট দেবে, কারণ নেক্সট মান্থ থেকে সে রেজিস্টার ডাক্তার হয়ে যাবে। কালকে এটা কনফার্ম হয়েছে। সবাই মিলে অভ্রকে শুভকামনা জানায়। আরোহী বলে, ভাইয়া, আমাকে অ্যানাটমির একটা টপিক বুঝাই দিতে পারবেন? আরোহীর কথায় সবাই গোল গোল চোখে তাকায়। তাদের তাকানোর মানে হলো আরোহী অ্যানাটমি বুঝতে চাইছে, যেখানে ওরা আরোহীর থেকে অ্যানাটমি প্রবলেম বুঝে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস শেষে ক্যান্টিনে বসো, আমি তখন বুঝিয়ে দেব। নানু অভ্রর কথা শুনে ইস্যুকে বারবার চোখ দিয়ে ইশারা করছে, যাতে অভ্রকে মানা করতে বলে। সারাও মানা করতে বলছে। বেচারি ইস্যুটা বুঝতেই পারছে না যে সে কেন মানা করতে বলবে। নাস্তা শেষে সবাই ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে। তখন তানু ইস্যুকে টেনে একটু পেছনে এনে বলে, ক্লাস শেষ হলে তুই অব্র ভাইয়াকে নিয়ে ডেটিংয়ে চলে যাবি। ইস্যু অবাক হয়ে বলে,
ছি, নাও জুবিল্লা, মার্কা কথা বলবি না। আমি বিয়ের আগে এইসব খারাপ কাজ করব না। না অভ্র এগুলোর পক্ষে। তানু চোখ বন্ধ করে বিরক্তি লুকিয়ে বলে, তোমারে কি আমি রুম ডেটের কথা বলছি যে তুমি নাউজুবিল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তেছো? ডেটিং মানে ঘুরতে যাবি বা ভাইয়াকে বিজি রাখবি যাতে সে আরুকে পড়া না বোঝাতে পারে। ইসু ভাবলার মতো তাকিয়ে থেকে বলে, বুঝলাম, কিন্তু পড়া বোঝালে কি সমস্যা? তুই আসলেই বলদ। আরুর জামাই ডাক্তার, সেই তো আরুকে পড়া বুঝাইতে পারে। আর তাছাড়া আমরা তো সব কিছু জানি যে কি থেকে কি হয়েছে, তাই শুভ্র ভাইয়া যদি আরুকে পড়া বোঝায় তাহলে ওদের মধ্যে দূরত্ব কিছুটা কমবে। তানুর বোঝানোতে ইসু বুঝে। এরপর সে সায় দিয়ে একসাথে ক্লাসে যায়। এরপর যথারীতি ক্লাসের পর ইসু অভ্রকে বিজি রাখে, যার দরুন অভ্র আরুকে পড়া বোঝাতে আসতে পারে না। আরও আধ ঘন্টা অপেক্ষা করার পর যখন দেখে অভ্র আসে না, তখন সে বলে, মনে হয় শুভ্র ভাইয়া ফ্রি টাইম পাইনি, আমি বরং স্যারের কাছে যাই। আরভির এমন কথায় তানু ও সারার কাশি উঠে যায়। আয়না ওদের দুজনের মাথার পিঠে হাত বুলাচ্ছে। ওরা দুজনেই পানি খাচ্ছিল। সারা কাশি থামিয়ে বলে, আরু, তুই তো শুভ্র ভাইয়ের কাছ থেকে পড়াটা বুঝে নিলে পারিস। সারার কথায় তানু সায় দেয়। আরভির মুখ কালো হয়ে যায়। শুভ্র ভাই কি তাকে পড়া বুঝিয়ে দিবে? এই নিয়ে সে সন্ধিহান আছে। কালকে আবার শুভ্রর জন্মদিন, 28তম জন্মদিন। এখন যদি সে পড়া বুঝতে চায় আর শুভ্র রেগে যায়, তাহলে কালকে জন্মদিনটাও শুভ্রর খারাপ কাটবে। তাই আরভি গলা খাকারি দিয়ে বলে, আরে না, সামান্য একটা বিষয় নিয়ে কাউকে জড়ানোর দরকার আছে? তাছাড়া কালকে তো ওনার জন্মদিন। তানু ও সারা যেন একটা সুযোগ পেয়ে গেল। সারা বলে, ওয়াও, কালকে শুভ্র ভাইয়ের জন্মদিন। তাহলে তুই কি প্ল্যান করেছিস? মানে তাকে কিভাবে সারপ্রাইজ দিবি? আরভি বিরস মুখে বলে। আমি কোনো প্ল্যান করিনি। আরভির এমন কথা ওদের তিনজনের কারোরই ভালো লাগে না। আয়না বলে, দেখ আরও, সামান্য পড়া বোঝানো নিয়ে ভাইয়া রাগ করবে না। উনি নিজেও একজন ডাক্তার। কালকে ধ্রুব আমাকে 12টার পর ফোনে পড়া বুঝিয়ে দিয়েছে। সারাদিন ফোন বন্ধ পেয়ে সে নাকি তোকে ফোন করেছিল। শোন, তুই শুভ্র ভাইয়ার কাছ থেকেই পড়া বুঝে নিস। এরপর ওরা পরের ক্লাসে চলে যায়। রাতের বেলা প্রায় 10:30 বাজে। শুভ্র এখনও বাসায় ফিরেনি। আর ওই শুভ্রর কাছ থেকে পড়া বুঝবে বলে বসে আছে। ঠিক 11:15টার সময় শুভ্র বাড়িতে ফিরে। শুভ্র নিজের রুমে যেয়ে দেখে আরভি বই বিছিয়ে বিছানায় বসে আছে। শুভ্র কালকের কারণে এখনও জড়তায় আছে। কালকে সব কিছু বলে ফেলেছে একদম। শুভ্র ওয়াশরুম থেকে একবারে শাওয়ার নিয়ে ফিরে, কারণ আজকেই 2টা সার্জারি করেছে। আজকে শাওয়ার নেওয়ার সময় শুভ্র টি শার্টটা ওয়াশরুমের ফ্লোরে পড়ে গিয়েছিল। তাই সে ভেজা টি শার্টটা হাতে নিয়ে ওয়াশরুম থেকে তোয়ালে গলায় ঝুলিয়ে বেরিয়ে আসে ট্রাউজার পরে। আরভি এতক্ষণ ধরে শুভ্র বের হয়ে আসার অপেক্ষাই করছিল। শুভ্রকে তাহলে পড়া বুঝিয়ে দিতে বলবে তাই। হঠাৎ শুভ্রকে খালি গায়ে ট্রাউজার পরিহিত অবস্থায় শুধু তোয়ালেই গলায় ঝুলানো অবস্থায় দেখে আরভি লজ্জা পায়। ফর্সা লোমহীন ভেজা বুকে পানির কণাগুলো জমে আছে। চুল থেকে পানি পড়ছে। শুভ্র ভেজা টি শার্ট এক হাতে ও আরেক হাতে গলায় ঝুলানো তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। আরভি চোখ নামিয়ে নেয়। লজ্জায় তার গাল হালকা রক্তিম হচ্ছে। শুভ্র আরভিকে চোখ নামিয়ে নিতে দেখে কাভার থেকে টি শার্ট বের করে পরে নেয়। তারপর ব্যালকনিতে ভেজা টি শার্ট মেলে দিয়ে রুমে আসে। এখন ডিনার করবে, তাই ডাইনিংয়ের উদ্দেশ্যে যেতে নিলে আরভি তাকে হালকা স্বরে ডেকে বলে, আপনি যদি ডিনারের পর আমাকে অ্যানাটমির টপিকটা বুঝিয়ে দিতেন। শুভ্র ঘুরে তাকায়। তা দেখে আরভি আবারও বলে, না মানে বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে। শুভ্র ঘড়ির দিকে তাকায়। এখন 11:10 বাজে। শুভ্র রাজি হয়। এরপর আরভিকেও ডিনারের জন্য আসতে বলে চলে যায়। আরভি খুব খুশি হয়। 11:30টায় ডিনারের পর রুমে এসে শুভ্র আরভিকে পড়াতে বসে। শুভ্র খুব সুন্দর করে পড়াটা বুঝিয়ে দেয়, একদম সহজ করে। আরভি মনে মনে খুশি হয়। পড়া বুঝাতে বুঝাতে 12টার ঘন্টা বেঁচে যায়। তার মানে শুভ্রর জন্মদিনের দিন শুরু হয়ে গেছে। আরভি মন হুট করে চাইল সে শুভ্রকে মনের মাধুরী দিয়ে শুভেচ্ছা জানাবে। তাই আরভি চট করে শুভ্রর হাত ধরে। হুট করে হাত ধরায় শুভ্র চমকে যায়। আরভি এতক্ষণ পড়ানোর মধ্যে শুভ্রর সাথে অনেকটাই সহজ হয়ে গেছে।
ঘড়ির কাঁটা এখন 12:04 বাজে। আরোহী শুভ্রর হাত ধরে ব্যালকনির খোলা অংশ যেখান দিয়ে আকাশ দেখা যায় সেখানে নিয়ে যায়। শীতের রাত, বাহিরে হিমশীতল হাওয়া বইছে। শুভ্র ও আরোহী দুজনের গায়ে হালকা শীতের পোশাক। শুভ্র ফুল স্লিভসে গেঞ্জি, টি শার্ট আর আরোহী শাল গায়ে দেওয়া। শুভ্র বুঝতে পারছে না আরোহী কেন তাকে এই ঠান্ডার মধ্যেই ব্যালকনিতে নিয়ে এসেছে। গ্রিলে এক হাত রেখে আরোহী শুভ্রর আরেক হাত ধরে রেখেই আকাশপানে দৃষ্টি রেখে বলে, কোনো এক শুভ্র দ্বীপে একক শান বজায় রেখে এসছেন আপনি। ধরণী তার বুকে এক শুভ্র সূচনা করেছে আপনার প্রথম কান্নার ধ্বনিতে। মাতৃহিয়া শান্ত করেছে আপনার অশান্ত স্বরে। সেই ধরণীতে আজ আপনার 28তম বসন্ত। শুভ জন্মদিন শুভ্রদীপ মহতাব শান। আল্লাহ আপনার হায়াত বর্ধন করুন। আরোহীর এত মাধুরী মিশিয়ে শুভেচ্ছা বার্তা যেন শুভ্রর মনে দোলাচলে এক মিষ্টি আলোড়ন তোলে। সিক্ত হয় তার মন। আরোহী মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে শুভ্রর মুখের দিকে তাকায়।